আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ায় প্রথমবার সংবাদ মাধ্যমকে উন্মুক্ত সাক্ষাৎকার দিতে রাজি হয়েছেন কমলা হ্যারিস। সিএনএন-এর সাংবাদিক ডানা ব্যাশের মুখোমুখি হচ্ছেন তিনি। তবে এই সাক্ষাৎকারে কমলা একা হাজির হচ্ছেন না, সঙ্গে থাকছেন তার রানিং মেট টিম ওয়ালস। সমালোচকরা বিষয়টিকে প্রার্থীর দুর্বলতা হিসেবে বর্ণনা করছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে তাদের এই সাক্ষাৎকার সম্প্রচার হওয়ার কথা। সিএনএন জানিয়েছে, সাক্ষাৎকারে কী প্রশ্ন করা হবে সে বিষয়ে আগে থেকে কিছুই জানানো হবে না, তাই এটি কমলা হ্যারিসের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে। নির্বাচিত হলে তার এজেন্ডা কী হবে তা নিয়ে সাক্ষাৎকারে বিস্তারিত আলোচনা করতে পারেন কমলা হ্যারিস। প্রধান কোনো দলের প্রেসিডেন্ট প্রার্থীর জন্য জনগণের সামনে নিজের পরিকল্পনা তুলে ধরার এটি একটি আদর্শ প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বিশেষ সহকারী ছিলেন স্কট জেনিংস। সিএনএনকে জেনিংস বলেন, নিজের রানিং মেটকে সঙ্গে নিয়ে হাজির হওয়াটা অবিশ্বাস্য রকমের দুর্বলতা। এটা তার রাজনৈতিক সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসের অভাবকে ইঙ্গিত করে। তবে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর সঙ্গে সংবাদ মাধ্যমের সামনে আসার নজির এবারই প্রথম নয়। 2008 সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদে লড়েছিলেন বারাক ওবামা। তার রানিং মেট ছিলেন জো বাইডেন। ওই নির্বাচনের আগে ওবামা বাইডেন একসঙ্গে সাক্ষাৎকার দিয়েছিলেন। এর 8 বছর পর একই দলের প্রার্থী হিলারি ক্লিন্টন এবং তার রানিং মেট টিম কেইন একই কাজ করেছিলেন। 2020 সালের নির্বাচনের আগেও জো বাইডেন এবং তার রানিং মেট কমলা হ্যারিস যৌথভাবে সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন। শুধু তাই নয়, এবারে নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রানিং মেট হিসেবে জেডি ভ্যান্সের নাম ঘোষণা করে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুজন ফক্স নিউজে একসঙ্গে সাক্ষাৎকার দেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিভাগের প্রধান জোসেফ বোরেল বৃহস্পতিবার বলেছেন, কিছু ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে চায় তার দফতর। ব্রাসেলসে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকের আগে তিনি সাংবাদিকদের বলেন, যেসব ইসরায়েলি মন্ত্রী ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণা এবং উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং তাদের এসব বক্তব্য আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করছে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের একটি উদ্যোগ নিয়েছি আমি। যদি জোটের সদস্য দেশগুলো এই উদ্যোগটিতে সায় দেয় তবে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে তিনি জানান। তবে কোন কোন ইসরায়েলি মন্ত্রী এই নিষেধাজ্ঞার তালিকায় থাকতে পারেন তার কোনো ইঙ্গিত দেননি এই কূটনীতিক। বৃহস্পতিবার ব্রাসেলসে বসছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। এই বৈঠকে ইসরায়েলের নেতানিয়াহু সরকারের কয়েকজন মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবটি নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে কট্টর ডানপন্থী এবং উগ্রবাদী হিসেবে পরিচিত মন্ত্রীরা থাকতে পারেন সেই তালিকায়। গত সপ্তাহে নেতানিয়াহু সরকারের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির আল আকসা মসজিদ কম্পাউন্ডে একটি ইহুদি উপাসনালয় নির্মাণের বিষয়ে কথা বলেছেন। তার এই বক্তব্যের নিন্দা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। এর আগে গাজায় পারমাণবিক হামলার কথা বলেছেন ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিহাই ইলিহাউ। এর আগেও একাধিক মন্ত্রী ফিলিস্তিনের উচ্ছেদের কিংবা গাজাবাসীদের উপর নিপীড়নের পক্ষে বক্তব্য দিয়েছেন। প্রতিনিয়ত গেরিলা হামলার কৌশল বদলাচ্ছে গাজার প্রতিরোধ যোদ্ধারা। তাদের নিত্য নতুন কৌশল আন্দাজ করতে হিমশিম খাচ্ছে দখলদার সেনারা, যার কারণে প্রতিদিনই গাজায় লাশ পড়ছে ইসরায়েলি বাহিনীর। প্রতিরোধ যোদ্ধারা বুধবার গাজা যুদ্ধের 327তম দিনে তাল আল সুলতান, আল জাইতুন, তাল আল হাওয়া সহ বেশ কয়েকটি জায়গায় প্রবল আক্রমণ চালিয়েছে দখলদার বাহিনীর ওপর। পাশাপাশি পশ্চিম তীরেও জোরালো হয়েছে প্রতিরোধ যুদ্ধ। বুধবার পশ্চিম তীরের অন্তত 3টি শহরে দখলদার সেনাদের সাথে সংঘর্ষ হয়েছে হামাস এবং ইসলামিক জিহাদের যোদ্ধাদের। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, পশ্চিম তীরের তুলকারামে আল ফারাহ ক্যাম্প এবং আল জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষ হয়েছে হামাস ও সহযোগী প্রতিরোধ সংগঠনের। যোদ্ধারা মেশিনগান এবং বোমা দিয়ে সেনাদের বহরের উপর হামলা চালিয়েছে। হামলায় ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আল মাইদিন জানিয়েছে, পশ্চিম তীরে গতকাল যে পরিমাণ সংঘর্ষ হয়েছে তা গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা সহযোগী যোদ্ধাদের সাথে মিলে পশ্চিম তীরের জেনিন এবং তুলকারামে দখলদার সেনাদের উপর হামলা চালিয়েছে। এ সময় সেনাদের উপর বোমা নিক্ষেপ করা হয়। গাজা সিটির আল জাইতুন এলাকায় একটি ভবন ঘেরাও করতে এসে আল কাসামের স্নাইপার হামলায় নিহত হয়েছে 2 ইহুদিবাদী সেনা। স্নাইপারের গুলিতে 2 সেনাকে হত্যার একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। তবে বুধবার ইসরায়েলি সেনাদের সাথে সংঘর্ষ হয়েছে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডসের। এক বিবৃতিতে কুদস জানিয়েছে, পশ্চিম তীরের জেনিন, নাবলুস সহ কয়েকটি শহরে তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে। কয়েকটি জায়গায় দখলদারদের উপর চোরাগোপ্তা হামলা চালিয়েছে প্রতিরোধ সংগঠনটি। তুলকারামের আল ফারা ক্যাম্প এলাকায় একযোগে সেনাদের উপর হামলা চালিয়েছে আল কুদস ও তুবাস ব্রিগেডস।
এছাড়া কয়েকটি জায়গায় মর্টার হামলাও চালিয়েছে সংগঠনটি। আল কুদস আরও জানিয়েছে, কয়েক জায়গায় সেনাদের লক্ষ্য করে উচ্চমাত্রার বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছে তারা। এদিন সবচেয়ে বড় হামলাটি হয়েছে গাজা সিটির আল জাইতুনে। ব্যারেল বোমার হামলা চালানো হয়েছে সেখানে। যোদ্ধারা বলেছে, হামলায় বেশ কিছু সেনা হতাহত হয়েছে। হামলার পর একটি উদ্ধারকারী দল এসে দ্রুত তাদের সেখান থেকে নিয়ে যায়। গত কিছুদিন থেকেই পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ব্যাপক নিপীড়ন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রায় প্রতিদিনই ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে দখলদার সেনারা। তবে গত কয়েকদিন ধরে প্রতিরোধ যোদ্ধারা তাদের বিরুদ্ধে লড়াইয়ের মাত্রা বাড়িয়েছে। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ বুধবার উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়েছে। লেবাননে হিজবুল্লাহর আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর ৩০০তম টেরিটোরিয়াল ব্রিগেডের নতুন স্থাপিত হেডকোয়ার্টার লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহর এয়ার অপারেশন ইউনিট। এই হেডকোয়ার্টারটি ইসরায়েলের উত্তর পশ্চিমাঞ্চলের অপারেশনের দায়িত্বে রয়েছে। ড্রোনটি সফলভাবে ইয়ারা এলাকায় ইসরায়েলি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ বলেছে, লেবাননের বেকা ভ্যালিতে মঙ্গলবারের ইসরায়েলি হামলার জবাবে এই হামলা চালানো হয়। বুধবার দুপুর 2:20 সময় আরও দুটি একই ধরনের হামলা চালানো হয় কাফর চুবা পার্বত্য এলাকার সেনা অবস্থান লক্ষ্য করে। হিজবুল্লাহ জানিয়েছে, এই দুটি হামলার প্রথমটি টার্গেট ছিল রুয়াইসাত আল আলম সেনাঘাঁটি এবং দ্বিতীয়টি টার্গেট ছিল আল সুমাকা সেনাঘাঁটি। দুটি হামলাই সরাসরি টার্গেটে আঘাত এনেছে। বিকাল 4:15 যোদ্ধারা বায়াত ব্লিদা সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। লেবাননের বেসামরিক লোকদের ওপর হামলার বদলা নিতে হিজবুল্লাহ এদিন ইসরায়েলের ইহুদি বসতিতে হামলা চালিয়েছে। তারা মানারা বসতির কয়েকটি ভবন লক্ষ্য করে রকেট হামলা চালায়। এদিন ইসরায়েলি হামলায় এক যোদ্ধা নিহত হওয়ার কথা জানিয়েছে প্রতিরোধ সংগঠনটি। গত কয়েকদিন ধরে লেবানন ইসরায়েলি সীমান্তে ব্যাপক উত্তেজনা চলছে। প্রতিদিনই হিজবুল্লাহর সাথে ইসরায়েলের গোলা বিনিময় হচ্ছে। পশ্চিমারা দুই পক্ষের মাঝে আরেকটি যুদ্ধ থামাতে কূটনৈতিক চেষ্টা চালালেও হিজবুল্লাহ বলছে, গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের উপর হামলা থামাবে না। ইসরায়েল অনেকবার লেবাননের সামরিক অভিযান চালানোর হুমকি দিলেও তারা এখনও পর্যন্ত সেই পথে হাঁটেনি। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, গাজায় যুদ্ধ শুরু করতে গিয়ে ইসরায়েলকে যে অবস্থার মুখোমুখি হতে হয়েছে, লেবাননে ঢুকলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে। কারণ হামাসের চেয়ে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা অনেক বেশি। তাছাড়া সংগঠনটি সরাসরি ইরানের সহযোগিতা পাচ্ছে। অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের দুটি সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পশ্চিম তীরে গত কয়েকদিনের ক্রমবর্ধমান নিপীড়নের মধ্যে এই খবর প্রকাশ পেল। আল জাজিরা জানিয়েছে, বুধবার হাশোমার ইয়োশ নামের একটি ইসরায়েলি সংগঠনের উপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। সংগঠনটি পশ্চিম তীরে ইসরায়েলি কৃষকদের সুরক্ষাদাতা হিসেবে নিজেদের দাবি করে। এছাড়া ইৎজাক লেফি ফিলান্ত নামের একটি নিরাপত্তা সংগঠনের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম তীরে উগ্রবাদী বসতি স্থাপনকারীদের সহিংসতার জন্য মানুষের ভোগান্তি, ইসরায়েলি নিরাপত্তার সংকট এবং পুরো অঞ্চলের শান্তি বিঘ্নিত হচ্ছে। যুক্তরাষ্ট্র আরও বলেছে, পশ্চিম তীরে যে কোনো ধরনের সহিংসতার জবাবদিহি করা ইসরায়েলের দায়িত্ব। গত কিছুদিন ধরে পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর বেশ কিছু আক্রমণ চালিয়েছে ইহুদিরা। বাড়ি পুড়িয়ে দেয়া, গুলি চালিয়ে হত্যাসহ অপরাধ সংঘটিত হয়েছে ইসরায়েলি পুলিশ এবং সেনাদের ছত্রছায়ায়। চলতি বছরের শুরুতে হাশোমার ইয়োশ নামের সংগঠনটির সদস্যরা খিরবেত জানুতা নামের একটি গ্রামে এমনভাবে বেড়া দিয়েছে যাতে বাড়ি থেকে উচ্ছেদকৃত ফিলিস্তিনিরা আর নিজেদের বসতভিটায় ফিরতে না পারে। কিন্তু ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, এই সংগঠনটি ইসরায়েলি সরকারের কাছ থেকে তহবিল পেয়ে থাকে। এছাড়া ফিলান্ত নামের সংগঠনটির বিরুদ্ধে রাস্তা বন্ধ করা সহ ফিলিস্তিনিদের উচ্ছেদ করার অভিযোগ রয়েছে। নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে থাকা এই দুটি সংগঠনের সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক এই দুই সংগঠনের সাথে আর্থিক লেনদেন করতে পারবে না। আল জাজিরা জানিয়েছে, অনেক বছর ধরে হাশোমার ইয়োশ যুক্তরাষ্ট্রে তহবিল সংগ্রহ করছে এবং এসব তহবিল খরচ করছে ফিলিস্তিনিদের উপর নিপীড়নের কাজে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সরকারের মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতেমেহ মোহাজেরানি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে ফাতেমেহকে এই পদে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে দিয়ে দেশটিতে প্রথমবার কোনো নারীকে সরকারের মুখপাত্র করা হলো। 1970 সালে ইরানের আরক শহরে জন্ম ফাতেমেহের। স্কটল্যান্ডের এডিনবারার হেরিয়ট ওয়াট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে ডক্টরেট করেছেন। ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি শাসনামলে দেশটিতে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইউনিভার্সিটি অফ শরিয়তির প্রধান ছিলেন ফাতেমে। প্রতিষ্ঠানটি নারীদের জন্য বিশেষায়িত। 2017 সালে তিনি ইরানের সেন্টার ফর ব্রিলিয়ান্ট ট্যালেন্টসের প্রধান নির্বাচিত হন।
এছাড়া এদিন মন্ত্রিসভার বৈঠকে ইলিয়াস হজরতিকে ইরানের সরকারি তথ্য কাউন্সিলের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। তিনিও ইরানের সাবেক পার্লামেন্ট সদস্য। ধর্মীয় নেতাদের শাসনে ইরানের সরকারের গুরুত্বপূর্ণ পদে নারীদের আসার সুযোগ কম। অবশ্য বর্তমান সরকারের সময়ে ইরানে সেই ধারার কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। সরকারের শীর্ষস্থানীয় পদে কোনো নারীকে নিয়োগ দেওয়ার বিষয়টি এবারই প্রথম নয়। প্রেসিডেন্ট পেজেশকিয়ান গত সপ্তাহে শিনা আনসারিকে ইরানের উপরাষ্ট্রপতি এবং পরিবেশ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেন। 1979 সালে ইরানে বিপ্লবের পর থেকে দেশটিতে চলছে ধর্মীয় নেতাদের শাসনামল। সর্বোচ্চ ধর্মীয় নেতা শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন। তিনি দেশটির মূল নীতি নির্ধারকের ভূমিকা পালন করেন। বিপ্লবের পর থেকেই ইরানের সাথে পশ্চিমাদের বিরোধ চলছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।